ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। ফিরে এলাম আমাদের ইউনিট 12 হিউম্যান জিওগ্রাফির অংশে, মরফোলজি অ্যান্ড হায়ারার্কি অফ আরবান সেটেলমেন্টস। দেখো, প্রথমেই আলোচনা করে নিই আমাদের ইউনিট হেড সম্পর্কে, মরফোলজি অ্যান্ড হায়ারার্কি অফ আরবান সেটেলমেন্ট। কয়েকটা শব্দ এখানে আসছে। মরফোলজি শব্দটা তোমরা আগেই শুনেছো ফার্স্ট সেমে। মরফোলজি এক্ষেত্রে কেন ব্যবহার করা হচ্ছে, দ্বিতীয়ত আরবান সেটেলমেন্ট বলতে আমরা কী বুঝতে পারছি। দেখো, ছবিটা বোধহয় সবারই চেনা, বিশ্ব বাংলা গেট এবং তার চারিদিকে কলকাতার আরবান প্যাচেস। এরিয়াল ভিউ, ড্রোন ভিউ বা বার্ড আই ভিউ যাই বলি না কেন, উপর থেকে যা যা আমরা দেখতে পাই রিমোটভাবে, সেই অংশে যদি প্রাকৃতিক পরিবেশকে দেখি তখন তাকে বলা হয় ভূমিরূপ বা জিওমরফোলজি। এইভাবে যদি জনবসতির পরিবেশকে দেখি তখন তাকে বলা হয় সেটেলমেন্ট মরফোলজি। এক্ষেত্রে নগর জনবসতিকে কিভাবে দেখছি তাকে তুলে ধরা হচ্ছে। তাই নগর জনবসতির রূপ যার মাধ্যমে দেখতে পাই তাকে বলা হয় আরবান মরফোলজি। দেখো, দেখতে পাবে নগর জনবসতি কেমনভাবে ক্লাস্টার্ডভাবে ঘনসংখ্যাবদ্ধভাবে পরস্পর যুক্ত হয়ে রয়েছে। দিস ইজ কল্ড আরবান মরফোলজি। আর আরবান মানে আমরা সবাই জানি শহুরে জনবসতির কথা বলা হচ্ছে। শহুরে মানে শহর কেন্দ্রিক, অর্থাৎ শহর বলতে বুঝি যেখানে 70% বেশি মানুষ অকৃষিকাজ জাতীয় অ্যাক্টিভিটির সাথে বা অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত, যেখানে জনঘনত্ব বেশি। অধিকাংশ রাস্তাগুলো ঠিকই ছবির মতন পাকা রাস্তা, বাড়িঘরগুলো মেটালড হবে, কংক্রিট নির্মিত, স্টক নির্মিত হবে, মাল্টি স্টোরড হবে। তাকেই বলা হয় নগর বা শহর। তো আমরা এখানে আলোচনা করব এই নগর যে গড়ে উঠছে কতগুলো ফ্যাক্টর, কারণ নগর অকৃষিকাজ বলতে গেলে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম শ্রেণীর কাজের সাথে যুক্ত। তো নগরের কতগুলো অংশ থাকে, পার্টিকুলার কোনো অংশ কোনো নির্দিষ্ট কাজের সাথে যুক্ত হয়, তার একটা অংশ অন্য কাজের সাথে যুক্ত হয়। তো কীভাবে পুরো বিষয়টা ডেভেলপমেন্ট হচ্ছে এবং তার ফলে কতগুলো মডেল বেরিয়ে আসছে সেটা। এবং নগর এমনভাবে ডেভেলপ করে, কিছু নগর দেখতে পাবো খুব সামান্য ছোট্ট একটা অংশ হয়, অর্থাৎ হ্যামলেট থেকে শুরু করে তুলনামূলক বড়, আরও বড়, এইভাবে ধীরে ধীরে নগরের পরিমাণ এবং মাপকাঠিও ধীরে ধীরে বাড়তে থাকে। তো যাকে আমরা নগরে বেড়ে ওঠা বলে থাকি। তো নগরের এই বেড়ে ওঠাটাকে আমরা প্রথমে আলোচনা করব, যাকে আমরা হায়ারার্কি অফ আরবান সেটেলমেন্ট বলেও আলোচনা করি। দেখো, হায়ারার্কি অফ আরবান সেটেলমেন্ট মানে নগর কিভাবে বৃদ্ধি লাভ করছে ছোট থেকে বড় সেটা দেখানো। আমরা দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে দেখানো রয়েছে একদম হ্যামলেট, ছোট হ্যামলেট থেকে শুরু করে কীভাবে ভিলেজ, স্মল টাউন, লার্জ টাউন, রিজনাল সেন্টার অ্যান্ড ক্যাপিটাল সিটি বাড়তে থাকে। এটা একটা বেসিক সিনারিও কীভাবে রুরাল থেকে আরবান ডেভেলপমেন্ট হয়, যার সাথে সাথে অবশ্যই ডেভেলপ করছে কি, ডান দিকে দেখো, নাথিং বাট পপুলেশন। জনসংখ্যা 10 থেকে 100 থেকে 100 থেকে 2,500, 2,500 থেকে 25,000, 25,000 থেকে 1,50,000, 1,50,000 থেকে 5 লাখ এবং অ্যাভাব 2 মিলিয়ন বা 20 লক্ষের বেশি দেখানো হচ্ছে। লুইস মামফোর্ডের আমরা নাম জানি। লুইস মামফোর্ডের মত অনুযায়ী নগরের এই বিবর্তনকে 6টি অংশে ভাগ করা যায়, যেটা বেশি গুরুত্বপূর্ণ। লুইস মামফোর্ড আরবান এরিয়া ক্লাসিফিকেশন। লুইস মামফোর্ড নগরকে ইওপলিস, পলিস, মেট্রোপলিস, মেগালোপলিস, টাইটানোপলিস এবং নেক্রোপলিস এই কতগুলো অংশে ভাগ করেছে। আসা যাক ইওপলিস বা ইকোপলিস যেটা বলা হচ্ছে তার মানে কি। এটা হচ্ছে একদম প্রাথমিক বেস, যেক্ষেত্রে বলা হয় যেই অংশে নগরের আদি পর্যায়ে নগরের জনসংখ্যা কম এবং গ্রামীণ জীবনধারা অধিক লক্ষ্য করা যাবে। পলিস কি? পলিসের ক্ষেত্রে দেখা যায় অর্থনৈতিক কার্যাবলী বিভিন্নমুখী বিকাশ আরম্ভ হওয়ায় গ্রাম থেকে শহরের দিকে মাইগ্রেশন শুরু হচ্ছে এবং নগরবাসীর মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া শুরু হওয়ার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, অর্থাৎ পারস্পরিক মিথস্ক্রিয়াগুলো বাড়ছে। নেক্সট, মেট্রোপলিস। মেট্রোপলিস অর্থাৎ ব্যাপকভাবে জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের হার বৃদ্ধি পাচ্ছে এবং দেখা যেতে পারে এই ক্ষেত্রে ধীরে ধীরে কোনো একটা অংশ, প্রায় সমস্ত অংশটাই নগরায়নের বৈশিষ্ট্যযুক্ত হয়ে পড়বে। নেক্সট, মেগালোপলিস। মেগালোপলিসের ক্ষেত্রে
দেখা যাবে নগরায়ন বিকাশ যথেষ্ট উন্নতির দিকে গেছে এবং এর ফলে কিছু সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। নগরায়নের বিকাশের ফলে পরিবেশ দূষণ শুরু হয়েছে এবং নগরগুলো কতগুলো অংশে বিভক্ত হয়ে গেছে, মানে উচ্চবিত্ত শ্রেণীর বসতি, মধ্যবিত্তের বসতি, নিম্নবিত্তের বসতি প্রভৃতি। নেক্সট, টাইরানোপলিস। এই পর্যায়টা বলা হয়, যদি মেগালোপলিসকে আমরা বলি যে কোনো একটা দেশের প্রায় সমগ্র অংশ নগরায়নে বৈশিষ্ট্যযুক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে টাইরানোপলিসকে বলবো যখন গোটা পৃথিবী প্রায় নগরায়ন বৈশিষ্ট্যযুক্ত হয়ে যায়, তাকে টাইরানোপলিস বলতে পারি। অর্থাৎ এই অংশ থেকে দেখতে পাবে ঠিক আমাদের এখানে যে ঘটনাগুলো আমরা দেখে থাকি, পলিউশন বাড়ছে, একাধিক নগরায়নের ঋণাত্মক প্রভাবগুলো মানুষ নিয়মিত লক্ষ্য করতে পারছে, রোগ, অসুখ ইত্যাদি, যার ফলস্বরূপ আসে নেক্রোপলিস। নেক্রোপলিস অর্থাৎ নগরায়নের যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ধীরে ধীরে সব কিছু শেষ হতে থাকে। ফর এক্সাম্পল, মহেঞ্জোদারো নগরায়নের অপটিমাম জায়গায় গিয়ে হয় বন্যা বা ভূমিকম্প অথবা এমন কোনো কারণে নেই, এটা শেষ হয়ে গেছিল। ধরে নেওয়া হয় সেই অংশে অর্থনৈতিক বিপর্যয়, খাদ্যাভাব, মহামারী, বিভিন্ন কারণে সেই নগর সভ্যতা শেষ হয়ে যাবে। বলা যেতে পারে আমাদের 2020-র এই সাইলেন্ট ওয়ারফেয়ারও কিন্তু নগর সভ্যতার ওই নেক্রোপলিসের কোথাও একটা দিক দেখানো শুরু করে দিয়েছিল, যার ফলস্বরূপ খাদ্যাভাব, অর্থনৈতিক বিপর্যয়, মহামারী সব কিছুরই কন্ডিশন তৈরি হয়েছিল। বাট টু সাম এক্সটেন্ট আমরা ধরে নিতেই পারি এটা কোথাও একটা জায়গায় গিয়ে ব্যালেন্স হবে, এতটা নেগেটিভ জায়গায় যাবে না, কেননা টেকনোলজি লুইস মামফোর্ডের ধারণা থেকে বর্তমানে অনেকটা বেশি এগিয়ে। তো এটাই হচ্ছে বেসিক স্তরায়ন বা হায়ারার্কি অফ আরবান এরিয়া ক্লাসিফিকেশন। আমরা যাব আরবান মডেলে। আমরা বলেছিলাম আরবান বিভিন্ন ধরনের মডেল কোন একটা শহর কীভাবে ডেভেলপ করছে, এবং আমি আগেই বললাম শহর যখন মেগালোপলিস হয়, শহরের বিভিন্ন অংশে বিভিন্ন মানুষের থাকার মতন জায়গা, ব্যবসার মতন জায়গা আলাদা আলাদা হয়ে যায়। তার উপর ভিত্তি করে এই শহরের ডেভেলপমেন্টগুলো এবং মডেলগুলো ডেভেলপড হয়। তো আমরা কতগুলো ক্লাসিক্যাল মডেলের আলোচনা করব এই অংশে। আরবান মডেলগুলোর মধ্যে সর্বপ্রথম দেওয়া যে ক্লাসিক্যাল মডেল, তার নাম কনসেন্ট্রিক জোন থিওরি বা এককেন্দ্রিক বলয় তত্ত্ব। 1923 সালে আমেরিকার শিকাগো শহরকে পর্যালোচনা করে E.W. বার্জেস এই মডেলটি দেন। কি নাম? কনসেন্ট্রিক জোন। কেন কনসেন্ট্রিক জোন বুঝতেই পারছো, কতগুলো সার্কুলার লুপ তৈরি হয়েছে, 1, 2, 3, 4, 5টা, এবং বলা হচ্ছে এই লুপে যে ক্যাটাগরি মানুষ থাকবে বা যে পারপাসে এই লুপটা ইউজ করা হবে, শহর এই লুপটা সেই পারপাসে ইউজ করবে না। থার্ড লুপ অন্য পারপাস, ফোর্থ লুপ আলাদা পারপাস, ফিফথ লুপ আলাদা পারপাস, এবং প্রত্যেকটা আলাদা আলাদা পারপাসের লুপগুলো ইউজ করার একটা নির্দিষ্ট কারণ থাকবে। তো ভীষণই সিম্পলিফাই করে এই আরবান মডেলটা প্রতিস্থাপন করেন C.W. বার্জেস, যেখানে আমরা 5খানা বলয়ের কথা দেখতে পাবো এবং 5টা বলয়ের 5খানা নাম দেখতে পাবো, যাকে বলা হয় 5টা কনসেন্ট্রিক জোন। প্রথমটাকে বলা হয় সিবিডি। সিবিডি শব্দটা প্রত্যেক ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। লুপ 1টাকে সিবিডি বলতে পারি। সিবিডি ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা। কেন্দ্রীয় বাণিজ্য এলাকা সেই এলাকায় বলা হয় ঠিক যাকে কেন্দ্র করে বাণিজ্য করে ওঠে। উদাহরণ দেখো, ধরো কলকাতার বড়বাজার এরিয়া। বড়বাজার আমরা কীভাবে জানি? এই বড়বাজার এরিয়া রয়েছে, একটা বাড়ি করলে কেমন হয়? কারোর কি আমাদের মাথায় আসে? আমাদের মাথায় আসে বড়বাজার এরিয়া যদি একটা ছোট্ট দোকান, একটা গদি থাকতো, ব্যবসা। তো আমরা পার্টিকুলার জায়গাগুলোকে পার্টিকুলার পারপাসে কাজে লাগাই। তো সিবিডি বা কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা হচ্ছে মূলত বাণিজ্যের জন্য যে এলাকা ব্যবহার করা হয় তাকে বলা হয়। দ্বিতীয়টা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল বা ট্রানজিশনাল জোন। এইটা সিবিডি এবং 3 নম্বর জোনের মাঝামাঝি অংশ। তাহলে ট্রানজিশনাল জোন বলতে গিয়ে 3 নম্বর জোনের কথাও বলতে হয়, জোন অফ ওয়ার্কিং মেন বা শ্রমজীবী। সিবিডি বা কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা যদি লুপ 1-এ হয়, এইখানে বাণিজ্যকে সারানোর জন্য শুধু তো মালিক শ্রেণীর প্রয়োজন নেই, তার থেকে বেশি প্রয়োজন শ্রমিক শ্রেণীর। তো শ্রমিক শ্রেণীরা নিশ্চয়ই শহরের শেষ প্রান্ত থেকে টাকা খরচ করে বা পায়ে হেঁটে এত দূর আসবে না। তারা চেষ্টা করবে শহরের কাছাকাছি বা বাণিজ্যিক এলাকার কাছাকাছি কোথাও থাকি, হয় বস্তি করে বা ফুটপাতে বা ছোট কোনো কম টাকার স্থানে।
তো তাই শহরের লুপ 3-তে দেখা যাবে জোন অফ ওয়ার্কিং মেন বলতে গেলে নিম্নবিত্ত মানুষের বসতি গড়ে উঠবে, এবং এই নিম্নবিত্ত মানুষের বসতি এবং বাণিজ্যিক এলাকার মাঝামাঝি যে অংশটা থাকে, এই অংশটাকে আমরা পরিবর্তনশীল অঞ্চল বলে চিহ্নিত করি। এই পরিবর্তন অঞ্চলটা কিছুই নয়, এই অঞ্চলে মূলত ছোট ছোট ব্যবসা, ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান, যারা লুপ 1 বা সিবিডিতে জায়গা পাবে না কিন্তু শহরে উন্নয়নের সাথে সাথে তাদের পরিমাণটা বাড়বে, তারা এখানে স্থাপন করবে তাদের বসতি জায়গাটা বা তাদের ডেভেলপমেন্টে। যেমন ছোটো ছোটো শিল্প বলতে পারো, ব্যবসা বলতে পারো, আমরা অনেকটা ধর্মতলা এরিয়াকে সাথে তুলনা করতে পারি কিছুটা। আবার এই অংশে বেশ কিছু বস্তি দেখা যাবে। কাদের বস্তি? এই জোন অফ ওয়ার্কিং মেনের মানুষজন যখন সংখ্যা বাড়বে, তারা এই অংশে বস্তি করে থাকার চেষ্টা করবে, ছোট্ট কিঞ্চি অংশে, আর এদেরকে সেবা প্রদান করবে, যেহেতু বাণিজ্য শিল্প সব ক্ষেত্রেই প্রচুর শ্রমিক প্রয়োজন হয়। তাহলে লুপ 1, 2, 3 ক্লিয়ার হলো। লুপ 4, 4 জোন অফ বেটার রেসিডেন্সি, তুলনামূলকভাবে যারা ভালো থাকে বা উন্নত আবাসিক এলাকা যাদেরকে বলা হয়, এরা শহর থেকে তুলনামূলক দূরে থাকে। এর কারণ শহর থেকে দূরত্ব বাড়লে একটু জমির দাম কমে এবং খোলামেলা পরিবেশ পাওয়া যায় এবং সেখানে এরা থাকতে পছন্দ করে। এদের বেশিরভাগ অংশের মানুষেরই নিজস্ব পরিবহন মাধ্যম রয়েছে, অথবা এরা পরিবহন মাধ্যম খরচ করে যাতায়াত করতে সক্ষম। ফলে এরা এই অংশে থাকে, যারা মূলত মালিক শ্রেণী, বড় বড় অফিসার এই অংশে থাকে, আর এই জোন 2 আর 1-এ সেবা প্রদান করতে আসে। আমাদের দেখতে পাই, আমার বাড়ির কাছ থেকে দেখা যায় প্রচুর মানুষ আসে সকালবেলা, কপালে চাল দিয়ে, সিঁদুর দিয়ে, তিলক কেটে মারোয়ারি ভদ্রলোক চলে গেলেন সকালে মেট্রো করে বা ট্যাক্সিতে উঠে চলে গেলেন বড়বাজারের গতিতে, থাকেন তিনি এখানে। অর্থাৎ শহর থেকে কিছুটা দূরে থাকেন জোন অফ বেটার রেসিডেন্সিতে, যাকে আমরা উন্নত আবাসিক এরিয়া বলি। লাস্ট, কমিউটার জোন। কমিউটার শব্দটা একটু ক্লিয়ার করা যাক। আমরা মাইগ্রেন্ট শব্দটা ব্যবহার করি পরিব্রাজকের ক্ষেত্রে। কমিউটার্স হচ্ছে তারা যারা ডেলি প্যাসেঞ্জারি করে, যারা নিয়মিত যাতায়াত করে, তাদের কমিউটার্স বলা হয়। ধরো এক্স একজন ভদ্রলোক, তিনি একটি ব্যাংকে কাজ করেন। ব্যাংকটি হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে নেমে 10 মিনিট পায়ে হাঁটা পথ এসবিআই ব্রাঞ্চ। তো সেই ভদ্রলোক কোথায় থাকা প্রেফার করবেন? কোনো রেল স্টেশনের কাছাকাছি না ভিতর দিকে কোনো অংশে? অবশ্যই রেল স্টেশনের কাছাকাছি। যদি রেল স্টেশনের কাছাকাছি হয় তাহলে অবশ্যই রেল স্টেশন মানেই শহরের বাইরের দিকের অংশে রেল স্টেশনগুলো গড়ে ওঠে। এবং উনি এখানেই থাকবেন কেন? ওনার কাজ হচ্ছে রোজ শহর থেকে বাইরে যাওয়া, আবার শহরে ফিরে আসা। তাই উনি শহরের ভিতরে বসবাস করতে কখনোই চাইবেন না। ছুটির দিন শহরের ভিতরে যাবেন কেনাকাটি করতে, কিন্তু উনি এখানেই থাকতে পছন্দ করবেন। ফর এক্সাম্পল নিউ গড়িয়া সারাউন্ডিংস এরিয়াগুলোকে বলতে পারি। এই অংশটাকে বলা হয় কমিউটার জোনস। দেখা যায় কিছু কিছু উচ্চবিত্ত মানুষ ফ্রেশ এয়ারের জন্য, বড় জায়গা পাওয়ার সুবিধার জন্য এই অংশে বসবাস করে। একে বলা হয় কমিউটার জোন। শিকাগো শহরে এমনটাই দেখা গেছিল। একটু আসা যাক, এটাকে যদি ব্রিফ অ্যানালাইসিস করি আমি এমনটা দেখতে পাবো। 3 ডিভিশন করলে শহরের মাঝখানে বড় বড় বাণিজ্য, ছোট ছোট বাণিজ্য ডেভেলপ করছে, তারপরে এই নিম্নবিত্ত মানুষ, তারপরে উন্নত আবাসিক এরিয়া, তারপরে কমিউটার জোন, যাকে সেম লুপ 1, 2, 3, 4, 5-এ ভাগ করা যায় বা এইভাবেও দেখানো যায়। এই মডেলটি পড়তে গেলে যে অংশটা না বললে নয় সেটা হচ্ছে এইটা, ল্যান্ড রেন্ট রেশিও। দেখা যায় এটা যদি শহরের কেন্দ্র হয় আর এটা যদি বাইরের দিকটা হয়, কেন্দ্র থেকে যত বাইরের দিকে যাবো দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়লে জমির দামগুলো কমে। ঠিক এই জন্যই উন্নত আবাসিক এরিয়া, বড় বড় বাংলো, বিস্তীর্ণ অঞ্চল নিয়ে বাড়িঘরগুলো বর্তমানে সব শহরে বাইরের দিকে হওয়ার প্রবণতা বেশি। কেন? এই অংশের দিকে জমির দামটা কম, এখানে জমির দামটা বেশি। আসা যাক কয়েকটা সমালোচনায়। যদি সমালোচনা করা যায়, দেখা যাবে কেন্দ্রীয় বাণিজ্যিক এরিয়া নির্ধারণ করে যে কনসেন্ট্রিক জোন থিওরি আলোচনা করা হয়েছিল, সেটা খুব সহজতর তত্ত্ব। এত সহজ সাপেক্ষভাবে এবং সবটাই বৃত্তের মাধ্যমে কখনোই সমস্ত শহর ডেভেলপ করে না। তাই এই তত্ত্বে কতগুলো আমরা ভ্রান্তি দেখতে পাই। যেমন বলা হতে পারে, এই তত্ত্বে নগর কাঠামোর গঠন প্রক্রিয়া এবং স্থানিক প্রসারের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানের বিকাশ এবং রেলপথ দ্বারা ভূমি ব্যবহারকে যথার্থ গুরুত্ব দেওয়া হয়নি। রেলপথ শিল্প কোনোটারই গুরুত্ব দেওয়া হয়নি।
পরিবহন ব্যবস্থার প্রধান সড়ক জালিকা সন্নিহিত ভূমির উচ্চ মূল্য ও নগর কাঠামো গঠনে এর প্রতিক্রিয়া গুরুত্ব পায়নি। অর্থাৎ আমার যদি এই অংশে রাস্তা যায়, তাহলে রাস্তা থেকে দূরে নয়, রাস্তার পাশাপাশি জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়, রাস্তা থেকে দূরে জায়গাগুলো কম গুরুত্বপূর্ণ হয়, তাও আলোচনায় আসেনি। ভূমির মূল্য, ভূমির প্রকৃতি এবং বন্ধুরতা বলয়ের ভূমিবিন্যাসকে যে আলাদা আলাদা করতে পারে। সবটাই যে সমপ্রায় ভূমি হবে, সবটাই যে একই রকম হবে, নাও তো হতে পারে, সেই বিষয়গুলো গুরুত্ব পায়নি। এবং এটা কোনো একটি শহরকে গুরুত্ব দেওয়া হয়েছে যা বর্তমানে একাধিক নগর পরিকল্পনা বা আধুনিক নগর পরিকল্পনা যা দেখা যায় তার সাথে কখনোই মিল পাওয়া যায় না। তো এই মর্মে দাঁড়িয়ে এই অংশটার ত্রুটি বা সমালোচনা বলতে গেলে আমরা এটা করতে পারি, যাকে পরবর্তীকালে সমালোচনা করে তৈরি হয়েছিল বৃত্তকলা মডেল বা সেক্টর মডেল। আমরা দেখতে পাচ্ছি 1923 বা 1939 সালে হোমার হোয়াইট সেক্টর মডেল করেন। শিকাগো শহরের বদলে ইউনাইটেড স্টেটের 142টি শহরকে স্টাডি করে এই সেক্টর মডেল ডেভেলপ করা হয়। দেখতেই পাচ্ছি বৃত্তের বদলে বৃত্তকলা বা সেক্টর তৈরি হয়ে গেছে। তো আমরা দেখতে পাবো এখানেও কতগুলো অংশে ভাগ করা হয়েছে বা কতগুলো জোনে ভাগ করা হয়েছে, প্রায় অলমোস্ট একই রকমভাবে। প্রথমটাকে বলা হচ্ছে সিবিডি বা কেন্দ্রীয় বাণিজ্যিক এরিয়া। দ্বিতীয়টা যেটা ট্রানজিশনাল জোন হিসেবে আমরা দেখছিলাম, এখানে সেটাকেই বলা হচ্ছে ফ্যাক্টরিজ বা ইন্ডাস্ট্রিয়াল জোন, বা এটাকে আমরা বলতেও পারি ফ্যাক্টরিজ বা ইন্ডাস্ট্রিয়াল জোন বলতে যদি আমাদের অসুবিধা মনে হয়, আমরা এটাকে ডিফারেন্ট নামকরণও করতে পারি। দ্বিতীয়টাকে ট্রানজিশনাল জোন হিসেবেও ইউজ করে বলতে পারি, অলমোস্ট একই রকম। থার্ড, লোয়ার ক্লাস রেসিডেন্সি অর্থাৎ নিম্নবিত্তের আবাসিক এরিয়া, মিডিল ক্লাস মধ্যবিত্তের আবাসিক এরিয়া, হায়ার ক্লাস বা হাই ক্লাস রেসিডেন্সিয়াল উচ্চবিত্ত। অর্থাৎ আগের মডেলটায় আমরা দেখেছিলাম সিবিডি, ট্রানজিশনাল জোন বা ফ্যাক্টরিজ, তারপরে দেখেছিলাম লোয়ার ক্লাস, বেটার রেসিডেন্সি, কমিউটার জোন। এখানে কমিউটার জোনটাকেই হায়ার ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া বলছে। সেক্টর মডেল আমরা আলোচনা করতে গিয়ে যে দুটো বিষয় আলোচনা করতে হবে, এখানে কোথাও মেনশন করা নেই, মাথায় রাখতে হবে। দুটো শব্দ সেক্টর মডেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। একটাকে বলা হয়েছে যে হোমার হোয়াইট আমেরিকান বিভিন্ন শহরগুলো অবজারভেশন করতে দুটো জিনিস লক্ষ্য করেছেন। এক, সেখানকার বাড়িঘরগুলোর বয়স এবং ভাড়া, অর্থাৎ অট্টালিকার বয়স ও অট্টালিকার ভাড়া, এই শব্দটা মেনশন করেছেন। দেখো, এটা যদি শহরের কেন্দ্র হয়, কেন্দ্র থেকে যত বাইরের দিকে যাব আমি দেখতে পাবো এই রাস্তা ধরে, ধরো এখানে কতগুলো রাস্তা আছে এবং এই মডেলে কতগুলো রাস্তার কথা মেনশন আছেই। এই রাস্তা ধরে যত বাইরের দিকে, দেখো এই ছবি দেখতে পাচ্ছ একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। যত বাইরের দিকে যাব আমি দেখব জমির দামগুলো কমছে। ফর এক্সাম্পল ধরো এটা স্টেশন, একটা স্টেশনের পাশে যদি তুমি বাড়িঘর কেনো, জমির দাম বেশি, স্টেশন থেকে দূরে কিনলে দাম কম। অর্থাৎ অট্টালিকার ভাড়া কমতে থাকছে বাইরের দিকে গেলে। দ্বিতীয়ত, অট্টালিকার বয়স, যেহেতু প্রথম যে বাড়ি করেছে সে শহরেটি কেন্দ্রে করেছে, তার ফলে সবচেয়ে পুরনো বাড়িঘরগুলো এই ভিতরে দেখতে পাবো, এবং যত শহরে বাইরের দিকে যাব আমরা ততই দেখতে পাবো নতুন বাড়িঘরগুলো। অর্থাৎ আমরা বলতেই পারি শহরের একেবারে বাইরের দিকে বা বৃত্তের কাছাকাছি, বৃত্তের পরিধির কাছাকাছি যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো হচ্ছে নতুন বাড়িঘর, যার বয়সও কম, ভাড়াও কম। কেন ভাড়া কম? বাইরের দিকে বলে। এবং আরেকটা মজার বিষয় দেখবে, বলয়গুলোর বদলে ছোটো ছোটো যে সেক্টর তৈরি হয়েছে সেইগুলো একেবারে স্ট্রেট নেই, ধীরে ধীরে বিস্তৃতি ঘটেছে। এর কারণ কি? এই লাইনে যদি দাঁড়িয়ে থাকি, আমার কার্সারটা যে পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, এই পয়েন্টে দাঁড়ালে আমরা লক্ষ্য করতে পারছি এই অংশের অট্টালিকার ভাড়া বেশি, ফলে এর দুদিকে বেশি স্প্রেড করেনি। তুলনামূলক এই অংশ অট্টালিকার ভাড়া কম, ফলে এর স্প্রেডটা বেশি। এইভাবে স্প্রেড করেছে। তো কিভাবে কোন অংশকে চিহ্নিত করা হচ্ছে? লাল গোল বৃত্ত অংশটাকে আমরা দেখব সিবিডি বা কেন্দ্রীয় বাণিজ্যিক এরিয়া। আগেও বলেছিলাম বড় বাজারকে যেভাবে আমরা চিনি ঠিক তেমন বিষয়টা ক্ষেত্রে। তার ঠিক পরেই দেখা যাবে ক্ষুদ্র মাঝারি শিল্প সাথে যুক্ত এরিয়া, যাকে বলা হয় ট্রানজিশনাল জোন বা ইন্ডাস্ট্রিয়াল বা ফ্যাক্টরিজ এরিয়া, বা বলতে পারো রিটেল অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। ঠিক এই নীল রঙের যে বেল্ট
অর্থাৎ সিবিডিকে কেন্দ্র করেই এই জোনটা ডেভেলপ করেছে। বাইরের দিকে দেখো বিস্তৃত ঘটেছে, কারণ বাইরের জমি সহজে পেয়েছে, ফলে বেশি, এবং শহরের ভিতর দিকে কম। থার্ড, মাথায় রাখবে 1 আর 2 শিল্প বাণিজ্য থাকা মানেই তাকে সংলগ্ন করে যেটা থাকবে সেটা অবশ্যই নিম্নবিত্ত বা লোয়ার ক্লাস রেসিডেন্সিয়াল। যে কোনো মডেলে অবশ্যই বাণিজ্যিক এরিয়াকে কেন্দ্র করে এরা থাকবে, কারণ এই বাণিজ্যিক এরিয়া ফ্যাক্টরিজগুলো আছে বলে এরা আছে, কারণ এরা ডেলি ওয়ার্কার্স, লেবার। তো তাই দেখো সবুজ অংশটায় দেখব এই নিম্নবিত্ত এবং এই ফ্যাক্টরিজ এবং এই কেন্দ্রীয় বাণিজ্যিক এরিয়াকে কেন্দ্র করে নিম্নবিত্তদের আবাসিক এরিয়া গড়ে উঠেছে। আর একটা শহরে যে অংশটা সবচেয়ে বেশি প্রাধান্য পায় সেটা হচ্ছে মধ্যবিত্ত। মধ্যবিত্ত দেখা যাবে ইয়ালো জোনে, অর্থাৎ থার্ডের পর মধ্যবিত্তরা এইসব অংশের বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত থাকে। এবং ফোর্থ, হাই ক্লাস রেসিডেন্সি, মালিক শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী, শহরে যাদের বড় বড় বাড়ি আছে, ঘর আছে, গাড়ি আছে, বাংলো আছে, তারা এই জোনটায় থাকবে, এবং এই জোনটা দিনকে দিন বাইরের দিকে অনেকটা বেড়ে যাবে। যেমন ধরো কলকাতা থেকে বাড়তে বাড়তে বারুইপুর অবধি এক্সটেন্ড করেছে, কলকাতা থেকে বাড়তে বাড়তে সল্ট লেক, রাজারহাট এক্সটেন্ড করেছে, এবং উচ্চবিত্ত মানুষগুলো এই অংশে থাকতে বেশি পছন্দ করেন। তার কারণ ধীরে ধীরে জায়গা ডেভেলপ করছে, অনেক বেশি স্পেসি, অনেক বেশি এয়ারি জায়গা, খোলামেলা পরিবেশে থাকা বা জীবনধারণ করা অনেক ভালো হয়, এবং তারা সহজেই গাড়ি করে কলকাতায় চলে আসতে পারেন। ঠিক একইভাবে যে কোনো শহরের ক্ষেত্রে এই কনসেপ্টে যখন কাজ করে তখন এটা দেখা যায়। এবং অবশ্যই হায়ার ক্লাস রেসিডেন্সি সবচেয়ে কম হয়, মধ্যবিত্ত সবচেয়ে বেশি হয়ে থাকে, যে কোনো শহরের রেসপেক্টই কম বেশি। এই ধারণাটা ঠিক বলে বলা যেতে পারে।